পর্ব ২। সবকিছু কেনাকাটা করে প্রান্তিকা যখন বাড়ি ফিরবে তখন বাদে আরেক বিপত্তি। কোনো গাড়ি সে পাচ্ছে না, যদিও বা দুই একটা পাচ্ছে, চওড়া দাম চাচ্ছে। আর সবকিছু কিনে প্রান্তিকার কাছে এত টাকাও নেই। অনেক সময় নিয়ে দামাদামি করে একটা পেয়েছে, সেটা দিয়েই বাড়ি এসেছে। বাড়িতে ঢুকে প্রান্তিকা বেশ অবাক হয়। পুরো বাড়ি নিস্তব্ধ। তারপর ভাবলো হয়তো সে যার রুমে সময় কাটাচ্ছে। এসবে মাথা না ঘামিয়ে ভাইয়ের রুমের দিকে এগিয়ে যায় সব জিনিসপত্র ভাবিকে দেওয়ার জন্য। দরজার সামনে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য থমকে যায় প্রান্তিকা। ভেতরের রুমের থেকে আসা কিছু তিক্ত শব্দ শুনে কান দুটো যেন ভুল শুনেছে এই ভেবে কানে আঙুল দিয়ে খোঁচা দেয়, কিন্তু না, আগে কথা শোনা যাচ্ছে। কথা নয়তো তার জীবনের কিছু রহস্য। সে এতদিন যাদের বাবা মা ভাবতো নিজের আপন ভাবতো, তারা আসলে কেউ না। এই বাড়িটা তার আপন না, তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, নিজেদের মেয়ের সম্মান দিয়েছে। প্রান্তিককে তার শ্বশুর শাশুড়ি বউ বোঝাচ্ছে এই মেয়েকে এখনো এই বাড়িতে রেখেছে, তাড়িয়ে কেন দিচ্ছে না। একজন মানুষের কত খরচ, তাও আবার মেয়ে মানুষ। বিয়ে শাদী দেওয়ার সময় তো বস্তা বস্তা টাকা দিতে হবে। প্রান্তিক কাউকে বোঝাতে পারছে না। যতই সে খারাপ ব্যবহার করুক, এক সময় তো নিজের আপন বোন ভাবতো, বোনের জায়গা দিয়েছিল। এখন হয়তো সত্যিটা তার সামনে আসায় খারাপ ব্যবহার করে বা এড়িয়ে চলে। তাও কি করে সে এমন বয়সের একটা মেয়েকে বের করে দিবে। প্রান্তিক ও তার বাবা মা মারা যাওয়ার পর মায়ের ডায়েরি পড়ে জানতে পেরেছে এসব। আগে থেকে কিছু জানতো না। ডায়েরিতে তার মা জীবনে ঘটে যাওয়া সবকিছু লিখে রাখে। সেখানে প্রান্তিকার কথাও লেখা ছিল। প্রান্তিকাকে তারা কুড়িয়ে নিয়ে আসে। এসব জেনে সব তার বউকে জানায়। তখন থেকে প্রান্তিকাকে দেখলে তার কেন জানি প্রচুর রাগ লাগে। প্রান্তিকের ধ্যান ভাঙে তার শ্বশুরের কথায়। তুমি কেন ওই মেয়েটাকে এখনো রেখে দিয়েছো? আমি সেটাই বুঝতে পারছি না। ভালো ঘরের মেয়ে তো হবে না, কে জানে কার পাপের ফসল, তাই তো রাস্তায় ফেলে রেখে গিয়েছিল। আর তাকে তোমার দরদি বাবা মা তুলে এনেছে, কোনো বাজবিচার না করেই। কথাটা বজ্রপাতের মতো প্রান্তিকার আর প্রান্তিকের কানে বাড়ি খায়। প্রান্তিক বাবা বলে চিৎকার করে ওঠে। অন্যদিকে প্রান্তিকার হাতে থাকা সকল জিনিসপত্র মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। জিনিসপত্র পড়ার আওয়াজে সকলেই দরজার দিকে তাকায়। প্রান্তিক কিছু বলতে নিবে তার আগে প্রান্তিকা দৌড়ে বেরিয়ে আসে। শুধু ওই ঘরের দরজার পাশ থেকে না, বাড়ি থেকে বেরিয়ে আসে। কানে বাড়ি খাচ্ছে বারবার কিছু সময় আগের কথাগুলো। এজন্য সবার প্রতি ওর এত অনীহা। ভাই আর তাকে আগের মতো ভালোবাসে না। নানির বাড়ির লোকজন এজন্য তাকে দেখতে পারতো না। সে সব প্রশ্নের উত্তর পেয়ে যায়। জীবন নিয়ে ভাবতে ভাবতে কোন সময় যে মেন রাস্তায় এসে পড়ে সেই দিকে তার খেয়ালই নেই। হুট করে একটা গাড়ি এসে ধাক্কা দেয়। প্রান্তিকা নিচে পড়ে যায়। মাথা দিয়ে রক্তের বন্যা বইছে। আহান গাড়ি চালাতে চালাতে মায়ের সাথে কথা বলছিল। হুট করে সামনে একটা মেয়ে চলে আসে। গাড়ি ব্রেক করার আগেই অঘটন ঘটে যায়। তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে মেয়েটার কাছে যায়, হাঁটু গেড়ে বসে। জামা কাপড় দেখে কিছুটা অবাক হয়ে যায় আহান। এটা তো সেই মেয়েটা। আর কিছু না ভেবে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। কয়েক বছর পর আহান, এই আহান, উঠো না ঘুম থেকে। কি ঘুম থেকে উঠো বলছি। তোমার না আমাকে আজ বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। এই উঠো না, আমার কিন্তু রাগ উঠছে। আহান। আহান ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসে। আহানের কাণ্ড দেখে হেসে ফেলে ঋতু। তারপর বলে, তাড়াতাড়ি ফ্রেশ হও, আজ আমরা সারাদিন বাইরে ঘুরবো, খাওয়া দাওয়া করব। তোমার তো এমনিতে সময়ই হয় না, আজ ছাড় পাবে না। আর একটু ঘুমাতে দাও না, একটু পরে উঠি। এই গুমরা মুখো, উঠবে তুমি? বলেই কোমরে হাত দিয়ে রাগি চোখে তাকায় আহানের দিকে। আমার সাথে তুমি রাগ দেখাচ্ছ? আমার ঘুম থেকে কি তোমার ঘোরাঘুরিটা বেশি দরকারি? ঋতু মুখটা কালো করে ফেলে। তারপর বলে, আচ্ছা ঘুমাও তাহলে, কোথাও যেতে হবে না। এই পাগলি, মজা করেছি। আহান ঋতুর মাথায় চুম খেয়ে বলে, ঠিক আছে, তুমি তৈরি হও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঋতু মাথা নেড়ে সম্মতি জানায়। আহান মুচকি হেসে ওয়াশরুমে ঢোকে। এইদিকে মনের আনন্দে ঋতু তৈরি হয়ে নেয়। আহান ঋতুকে নিয়ে মাকে বাড়ি বেরিয়ে পড়ে। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঋতুর পছন্দের সব খাবার খায়, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, সব। মেয়েটা কি খুশি। আহান সারাক্ষণ ঋতুর দিকেই তাকিয়েছিল। কি মায়া মেয়েটার মুখে, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। সন্ধ্যায় একটা রেস্টুরেন্টের সামনে এসে ওরা থামে। আহান ঋতুর হাত ধরে ভিতরে যেতে থাকে আর ভাবে কয়েক বছর আগের কথা। এই রেস্টুরেন্টের সামনেই তার ঋতুর সাথে প্রথম দেখা। যদিও বা মুখ দেখেনি, ধাক্কা খেয়েছিল, মাথা নিচু করে সরি বলে চলে গিয়েছিল।
পরে আহানের গাড়িতেই ধাক্কা খায় প্রান্তিকা। আহান তাকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে প্রান্তিক অনেক খোঁজেও পায়নি প্রান্তিকাকে। 2 দিন কোনো জ্ঞান ছিল না প্রান্তিকার। মাথায় বেশ জোরালো আঘাত পেয়েছে, যার জন্য অপারেশন করা লেগেছে। জ্ঞান ফিরে প্রান্তিকা কাউকে চিনতে পারেনি, এমনকি নিজের নামটাও বলতে পারেনি। আহান নিজের বাড়িতে নিয়ে আসে তাকে। আহানের মা ঋতু নাম দেয়। সেই থেকে আহানদেরই আপন করে নেয়। ডাক্তার জানিয়ে দিয়েছিল স্মৃতি ফিরে পাওয়ার কোনো চান্স নেই। আহান গোপনে প্রান্তিকার পরিবারকে অনেক খোঁজে, কিন্তু পায়নি। তাই আর চেষ্টাও করেনি। যেভাবে আছে থাকুক না। 1 বছর যাওয়ার পর আহান ঋতুকে ভালোবেসে ফেলে। ঋতুও তাই। আহানের মা তাদের বিয়ে দিয়ে দেয়। এখন তারা সুখে সংসার করছে। ঋতু তো আহান বলতে পাগল। কয়েকদিন আগে ঋতুর আসল পরিচয়ের সবকিছু আহান জানতে পারে। এমনকি প্রান্তিকের সাথে তার দেখাও হয়। আহান সব শুনে বলে দেয় সে আর ঋতুকে কোনোভাবেই কষ্ট পেতে দিবে না, অতীতের ছায়াও পড়তে দিবে না তার জীবনে। প্রান্তিক প্রথমে অনেক জোর করছিল বোনকে নিয়ে যেতে। তার ভুল সে বুঝতে পেরেছে। পরে বোনকে খুশি দেখে, সুখী দেখে আর বলার সাহস পায়নি। এমনকি সামনেও যায়নি, দূর থেকে দেখেই চলে এসেছিল। যখন দেখতে ইচ্ছে করে লুকিয়ে একটু দেখে আসে। প্রান্তিক তার শ্বশুর শাশুড়ি আর বউকেও অনেক কথা শোনায়। তাদের প্ররোচনায় পড়ে তার মাথা আরো খারাপ হয়ে গিয়েছিল। এখন বোনের জন্য মন পড়ে, তাও কিছুই করার নেই। কথাও বলতে পারে না একটু। এইটাই হয়তো তার শাস্তি। বাবা মার পরে এই পালিত বোনই ছিল তার একমাত্র আপনজন। সে বোনকেও সে হারিয়েছে মানুষের কথা শুনে। তাই সে নিজেকেও ক্ষমা করতে পারে না। এখন তার বোনের কথা খুব মনে পড়ে। ছোটবেলায় কতটা যত্ন করেছিল তার বোন তাকে, এবং সেও কতটা ভালোবেসেছিল। যাই হোক, খেয়ে দিয়ে ঋতুর হাত ধরে আহান বেরিয়ে আসে। সেই জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে তারা ধাক্কা খেয়েছিল। মনে মনে আহান বলে, যদি সেই সন্ধ্যায় আমি এখানে না আসতাম, তুমি না আসতে, তাহলে কি হতো বলো তো? তোমাকে তো আমি কোনোদিন পেতাম না। আহান ঋতুকে কাছে টেনে মাথায় চুমু খায়। তুমি আমার মনের রানী ঋতু। তোমাকে আজকের মতো আরো শত সন্ধ্যা উপহার দিব। এভাবেই ভালোবাসার মাধ্যমে গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি?